হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পলুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। বন্ধুরা, আমরা যারা পলু পালন করি বা মালবেরির চাষ করি, পলু পালন করতে গিয়ে আমরা কিন্তু অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হই। খুব ছোটোখাটো বিষয়গুলো আমরা কিন্তু যেগুলো আমরা অ্যাভয়েড করে যাই, কিন্তু সেইগুলোই কিন্তু পরে আবার বড় একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব যে পলু পালনে যা করণীয়, মানে আমাদেরকে কি কি করলে আমরা পলু পালনে অধিক লাভ পেতে পারি বা কোন কোন জাত আমরা নিলে আমরা বেশি লাভবান হব, সেই সব বিষয় নিয়েই আমরা আলোচনা করব আজকে। আর এই আলোচনার জন্য আমরা পেয়েছি সেন্ট্রাল সেরিকালচার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সায়েন্টিস্ট বি ডক্টর প্লাবনী রায়কে। প্লাবনীদি, আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার। অনেক অনেক ধন্যবাদ। সুপ্রভাত জানাই সবাইকে। আমার নাম ডক্টর প্লাবনী রায়। আমি সেন্ট্রাল সিল্ক বোর্ড, সেন্ট্রাল সেরিকালচার রিসার্চ ট্রেনিং ইনস্টিটিউট বহরমপুরে বিজ্ঞানী হিসাবে কাজ করছি এখন। প্রথমে আমরা একটু জেনে নিই যে পলু পালন করতে গেলে বা পলু পালনে বেশি যদি আমাদেরকে লাভ করতে হয় তাহলে কোন কোন বিষয়গুলো একটু লক্ষ্য রাখা দরকার। এবারে পলু পালনের জন্য বিভিন্ন ক্রপের সিজন থাকে। তো আমরা যেমন জানি যে জানুয়ারি থেকে ডিসেম্বরে আমাদের পশ্চিমবঙ্গের এই আবহাওয়া বা ক্লাইমেটের অনেক রকমের চেঞ্জেস আসে। কখনো ঠান্ডা হয়, এখন যেমন জুন মাসে বৃষ্টি স্টার্ট হয়েছে, এরপরে শীতকাল হবে। তো সবথেকে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে প্রথমে যদি বলি আমি মালবেরি পাতার চাষ, তুঁত গাছের চাষের ক্ষেত্রে, সেক্ষেত্রেও যেমন টেম্পারেচার ক্লাইমেটের একটা ভূমিকা আছে বা মাটির একটা ভূমিকা আছে, তার সাথে তার প্রুনিং কিভাবে করছেন আপনারা, কি করে তাতে ফার্টিলাইজার কি দিচ্ছেন, কি প্রক্রিয়া হচ্ছে, কতটা দিচ্ছেন, সেগুলো ডিপেন্ড করছে। আর যদি আমি রেয়ারিংয়ের কথা বলি, তাহলে সেক্ষেত্রে তো যেহেতু আমাদের যে পলু বা সিল্কওয়ার্ম, সেটাও তো একটা জীব। এবারে যে কোনো জীবকেই বাঁচতে হলে একটা নর্মাল তাদের একটা টেম্পারেচারের দরকার হয়। কিন্তু যেহেতু জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে টেম্পারেচার উপর নিচে হচ্ছে, কখনো বেশি কখনো কম, বা আর্দ্রতা, রিলেটিভ হিউমিডিটি, বৃষ্টিপাতের অনুপাত, এই সমস্ত কিছু উপর ডিপেন্ড করছে যে আমাদের পলু চাষের বা আমরা যেভাবে রেয়ারিং করব, তার থেকে যে লাভটা যদি আমাদের বেশি বাড়াতে হয়, তাহলে সঠিক সময় সঠিক পদ্ধতি, কোন সিজনে কী রকমেরভাবে করব, কি কি ব্যবস্থাপনা আগের থেকে কি কি কন্ট্রোল মেজার্সগুলো নিব, সেগুলো খুব গুরুত্বপূর্ণ। তো প্রথমে একটু আমরা জেনে নিই নতুন যে জাতগুলো রয়েছে সে কোন জাতগুলো ব্যবহার করবে। এবারে দেখুন, রিসেন্টলি আমাদের এপ্রিলের 3 তারিখ নাগাদ ব্রাশিং মানে শেষ হয়েছিল, বৈশাখ মাসের যে ক্রপিং সিজনটা চলে। আর 23 থেকে 25-এর মধ্যে সেই রেয়ারিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরপরে বৈশাখ মাসে যেহেতু বৈশাখী ক্রপের ক্ষেত্রে যেহেতু টেম্পারেচারটা একটুখানি ডাউন থাকে, এই যে আসছে সময়ে বা এই মুহূর্তে যে জুন মাসে আরেকটা ব্রাশিং স্টার্ট হবে, এখন আমরা দেখতে পাচ্ছি যে টেম্পারেচার অনেকটাই আপ হয়ে গেছে। আর তার সাথে সাথে বৃষ্টির পরিমাণটাও আমরা দেখছি ফ্রিকোয়েন্টলি আমাদের বৃষ্টি হচ্ছে, আর্দ্রতা বেশি হচ্ছে। সেক্ষেত্রে যদি আমি বলি যে মাঠে যেখানে জল জমছে, নিচু জমি অনেক আছে পশ্চিমবঙ্গে, এরকম অনেক জায়গা আছে, ডিস্ট্রিক্ট আছে, নদিয়া বলুন, মালদা বলুন, যেখানে নিচু জমি, সেখানে ফ্লাড প্রন ভ্যারাইটি আপনাকে মালবেরি তুঁত গাছের ক্ষেত্রে ইউজ করতে হবে। আবার বৃষ্টি যখন বেশি হয়, তখন পাতার ক্ষেত্রেও এবং পলির ক্ষেত্রেও অনেক রকমের রোগ দেখা যায়। সাধারণত বৃষ্টি বা জল বেশি হলেই তো পচন ধরবে বা কোনো পোকামাকড়ে বেশি রোগ স্টার্ট হয়। তো এই সময় আমাদের এরকম রেজিস্ট্যান্ট ভ্যারাইটি, পলুর ক্ষেত্রে হোক বা আমাদের গাছের ক্ষেত্রে, ফ্লাড প্রন ভ্যারাইটিগুলোকে বেশি করে ব্যবহার করতে হবে বা ওগুলোকে কাজে লাগাতে হবে। আর পলু পালন করার আগে
আমাদেরকে কি কি সতর্কতা নিতে হবে বা ঘরটাকে কিভাবে পরিষ্কার করতে হবে সেই বিষয়গুলি? এবারে আমি যেই ক্রপটা আসছে এখন আমাদের এখানে জুন মাসে যেটা স্টার্ট হবে জৈটা ক্রপ, সেটার জন্য কিছু মানে টিপস মতো দিতে চাইছি। সেটা হচ্ছে বৈশাখী ক্রপ স্টার্ট যখন শেষ হলো এপ্রিল মাসে, তার ঠিক 1-2 সপ্তাহের মধ্যে আমাদেরকে প্রুনিং করে নিতে হবে। প্রুনিং করতে হবে, কাটিং করতে হবে, শুটগুলোকে হারভেস্ট করতে হবে, যাতে আমরা আরও ভালো উৎপাদন পরবর্তী এই জুন মাসে যে ক্রপটা আছে তাতে ভালো উৎপাদন, ভালো পাতার কোয়ালিটি যাতে পেতে পারি। আরেকটা জিনিস, এখন মনসুন সিজন, রেইনফল অনেক বেশি, কোথাও কোথাও জমে যাচ্ছে জল, তো তার জন্য এই যে আমাদের ক্ষেত আছে বা যেখানে আমরা পলু পোকার জন্য যে তুঁত গাছটা লাগাচ্ছি সেখানে প্রপার ড্রেনেজ সিস্টেম করতে হবে। যদি জল বেশি হয়ে যায় অবশ্যই শেকড়ে বিশেষ করে রোগ ধরবে বা পাতার মধ্যে ব্রাউন ডিজিজ হবে, তো সেগুলো যাতে না হয় তার জন্য প্রপারলি আগের থেকে, এই সময় থেকেই, এপ্রিলের লাস্ট থেকেই করা উচিত ছিল, বা এই সময় থেকেই আমাদের ড্রেনেজটা ভালো করতে হবে, স্পেসিংটা প্রপার রাখতে হবে। এবারে একটা গাছে যদি কোনো পোকা ধরেছে বা কোনো টুকরা ডিজিজ হয়েছে, শেকড়ের যদি কোনো রোগ হয়ে থাকে, প্রপার যদি আমরা উইডিং না করি, মাঝখানের উইডগুলোকে, যেগুলো পার্থেনিয়াম হোক বা যে কোনো উইড হোক, সেগুলোকে যদি না সরাই, সেখান থেকে সেই রোগগুলো ছড়াতে পারে সহজেই। তো প্রপার স্পেসিং আমাদেরকে মালবেরির ক্ষেত্রে করতে হবে। আর ঘর শোধনের ব্যাপারটা হচ্ছে, যখন আমরা জুন মাসে স্টার্ট করব তার আগে আগে আমাদের ভালো মতো ব্লিচিং পাউডার হোক বা লাইম হোক, স্লেক লাইম যেটাকে বলে, চুন, সেটা দিয়ে আমাদেরকে ঘরটাকে ভালো করে শোধন করতে হবে, জল দিয়ে করতে হবে। আর যেহেতু বর্ষাকালে আর্দ্রতার ভাবটা বেশি, যেরকম বললাম যে পোকা মাকড় বা ডিজিজের সংখ্যাটা একটু, পরিমাণটা একটু বেশি হয়ে যায় পলুর ক্ষেত্রে, তো প্রপার ভেন্টিলেশন রাখাটা খুব দরকার। আমরা যখন এই পাতা কাটি, সকালে কেটে সেটাকে 2বার খাওয়াচ্ছি বা 3বার খাওয়াচ্ছি, যে প্র্যাকটিসটা আমাদের লোকালি চলছে, সেক্ষেত্রে কি হয়, এখন বাইরেও তো বৃষ্টি হচ্ছে, তো পাতার মধ্যে জল ধারণের ক্ষমতাটাও বেশি, ময়েশ্চার কোয়ান্টিটি বেশি। এবারে যখন আমরা সেই পাতাটাকে ঘরের যেখানে রিয়ারিং হচ্ছে সেই ঘরে যদি রেখে দিই, একদিন পুরো দিন রাখলাম বা 2 দিন রাখলাম বা কেটেই রেখে দিলাম, সেক্ষেত্রে কি হয়, সেই পাতাটাও কিছুটা ময়েশ্চার আমাদের ঘরের মধ্যে ছাড়ে। তার জন্য সেই ময়েশ্চারটা আমাদের ঘরে যে পলু পালন করছি, আমরা রিয়ারিং করছি, যে মাউন্টেজেস আছে, সেগুলোর মধ্যে কিন্তু সেই পাতার জলের জন্য ডিজিজ ছড়াতে পারে। তো এই দিকে খুব ধ্যান রাখতে হবে যে কাটা পাতাগুলো বা লিভস, ডালগুলো কোনোভাবেই রিয়ারিং রুমের মধ্যে বদ্ধ ঘরে রাখা যাবে না। আর প্রপার ভেন্টিলেশন রাখুন, যাতে হাওয়া বাতাস সবসময় ওখান দিয়ে পাস করে, সেই দিকে ধ্যান রাখুন। আর টেম্পারেচার যেহেতু বেশি, যেমন আমরা জানি যে ইয়ং স্টেজের টেম্পারেচার ম্যাক্সিমাম আমরা 27 থেকে 28 ডিগ্রি অবধি পলু পোকার ক্ষেত্রে যেতে পারে। আর যত ম্যাচিওর হবে সেই টেম্পারেচারটা আরও কম হবে, 25 থেকে 26 ডিগ্রির মধ্যে রাখতে হবে। তো সেক্ষেত্রে জানালা খুলে দিলাম আর ওখান দিয়ে তাপ ঢুকছে আর সন্ধ্যাবেলা বন্ধ করে দিলাম, তাতে তাপমাত্রাটা ঘরের অনেকটা বেড়ে যায়। তো সেইটার দিকে সতর্কতাও আমাদের দিকে রাখতে হবে, কারণ সেটা যদি হয় তাহলে পলুর মধ্যে হঠাৎ করে আপনি দেখবেন গ্র্যাসারি হচ্ছে, মাস্কারডাইন হচ্ছে। তো এই সমস্ত জিনিসের দিকে বাঁচতে হলে আপনাদের ওই চুন প্রয়োগ করতে হবে, মাঝে মাঝে বেডটাকে ভালো করে ক্লিন করতে হবে, বা স্পেসিং বাড়ান, একটার উপরে একটা যাতে ট্রে না চলে আসে, বা প্রপার যাতে তাদের মধ্যেও হাওয়াটা খেলে ঠিক করে, জলের পরিমাণ যাতে বেশি না হয়। বারবার করে বলছি, এই সময় জলের পরিমাণটা যদি বেশি হয়, যদি ভেজা পাতাও যদি পলুকে খাওয়াচ্ছেন, তাহলে সেটাও কিন্তু অনেক হার্মফুল। তো এই সমস্ত ছোট ছোট আর জুন জিনিস। জুলাই তো মানে প্রচন্ড গরম থাকবে সেই হ্যাঁ, সময়। গরমও থাকবে, তো সেই গরম থেকেও আমাদের রক্ষা পেতে হবে। তার জন্য যে ভেন্টিলেটর থাকে বা যে জানলা থাকে, বা ঘরের তাপমাত্রা যদি খুব বেড়ে যাচ্ছে মনে হচ্ছে, তাহলে অ্যাটলিস্ট আমাদের কাছে খড় আছে, যে সেই খড়গুলোকে রাখেন ঘরের চারপাশে, তো তার উপরে একটা বস্তা দিয়ে সেটাকে ভেজা ভেজা করে রাখেন, তাহলে অবশ্যই কিছুটা হলেও টেম্পারেচারটা কমবে। তো সেই সমস্ত দিকে একটুখানি নিজেদের যে প্রচলিত আমরা টেকনিক্সগুলো ইউজ করে থাকি, সেগুলোকেও একটুখানি সঠিক সময় ইউজ করতে স্টার্ট করে দিন এখনই। মালবেরি চাষের ক্ষেত্রে রোগগুলো এই সময় দেখা দিতে পারে বা আগামী দিনে দেখা দিতে পারে। পাতার ক্ষেত্রে যেমন বললাম যে বৃষ্টিতে সবথেকে বেশি রোগ হয়, শীতকালে যেমন একটু কমে যায়, বৃষ্টির ক্ষেত্রে সবথেকে বেশি রোগ হয়। সেই জন্য পাতার ব্রাউন স্পট দেখতে পারেন আপনারা, টুকরা ডিজিজটা তো আপনারা জানেন যে চলছে। তাছাড়া এখন হচ্ছে আপনার শেকড়ের দিকে খুব ধ্যান দিতে হবে, কারণ জায়গায় জায়গায় জল স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছে। জল এই জমে থাকার জন্য শেকড় পচে যাচ্ছে বা শেকড়ে বিভিন্ন রকম রোগ দেখা যাচ্ছে। গাছটাই নষ্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, গাছ নষ্ট হতে পারে, কারণ অনেক দিনের গাছও থাকে, অনেক সময় 30 বছর বা তার থেকেও বেশি। তো সেগুলোর উপর যত্ন নিতে হবে। জল জমতে দেওয়া যাবে না মালবেরিতে বেশি দিন। পলু পালনের ক্ষেত্রে আর কি কি সতর্কতা নিতে হবে?
পলু পালনের ক্ষেত্রে এই সময় প্রপারলি আপনারা বেড ক্লিনিং করুন। যখনই সেটার একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে যাচ্ছে, ইনস্টারগুলো চেঞ্জ হচ্ছে, ম্যাচিউর হচ্ছে, প্রপারলি বেড ক্লিনিং করুন। তার মধ্যে মাঝে মাঝে যদি দেখতে পারেন যে কোনো পোকাতে, সতর্কতা বজায় রাখুন, পর্যবেক্ষণ ভালো করে করুন। অনেকগুলো পলুর মাঝখানে ধরুন একটা পলুতে গ্র্যাসারি রোগের মতো কিছু দেখা যাচ্ছে, কিছুই যদি সন্দেহজনক হয় সেটাকে প্রথমেই মানে ডিসকার্ড করে দিতে হবে। সেরকমই পাতাও যখন দিচ্ছেন কোনো পলু ক্ষেত্রে খাওয়ার জন্য, তখনও দেখবেন পাতাগুলো যাতে কোনোভাবেই ভেজা না থাকে, একদম সেটাকে ঘরের টেম্পারেচারে শুষ্ক করে সেই পাতাগুলোকে কেটে প্রপারলি সাইজ মতো পলুকে দিতে হবে। আর চুন ডাস্টিং একটু মানে বেশি করুন এই সময়, তাহলে রোগ প্রতিরোধ করতে পারবেন সহজেই। তো এইসব নিয়মকানুনগুলো যদি আমরা ঠিকঠাক করে যদি পালন করি, তাহলে কিন্তু যে সামনে যে পলু পালনের ক্ষেত্রে আমরা কিন্তু অনেকটাই লাভবান হতে পারবো, তাই তো? হ্যাঁ, একদম। এই সমস্ত জিনিসগুলোকে এখন থেকেই মাথায় রাখুন। জুন মাসে স্টার্ট হচ্ছে, তো নিজের থেকেই একটুখানি সতর্কতা রাখুন। গাছের ক্ষেত্রেও বলছি বারবার যে বৃষ্টি হলে জল জমতে দিবেন না, এটা একটা পয়েন্ট। আর হচ্ছে টেম্পারেচারের আপ ডাউন এখন হচ্ছে, কখনো রাতে একটুখানি ঠান্ডা হয়ে যাচ্ছে, তো ঘরের টেম্পারেচারের দিকেও ধ্যান রাখুন। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা পলু পালনে যদি আমাদেরকে অধিক লাভ পেতে হয়, তাহলে আমাদেরকে কি কি করণীয় বা কোন কোন বিষয়গুলোর ওপরে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, সেই বিষয় নিয়ে কিন্তু এতক্ষণ আমরা আলোচনা করলাম। আর এই আলোচনার জন্য আমরা পেয়েছিলাম সেন্ট্রাল সেরিকালচার রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের সায়েন্টিস্ট ডক্টর প্লাবনী রায়কে। প্লাবনীদি, আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। ধন্যবাদ জানাই সবাইকে, সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা। हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए। फसल बीमा से हर किसान अब आत्मनिर्भर हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए, कोई डर नहीं। अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए, कोई फिक्र नहीं, क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार। পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আসুন আমরা শুনি লোকগীতি, শিল্পী অংশুমান রায়। সাজে ফুটে ঝিঙা ফুল সকালে মলিন গো, সাজে ফুটে ঝিঙা ফুল সকালে মলিন গো, সাজে ফুটে ঝিঙা ফুল সকালে মলিন। আজ বন্ধ ছাড়ে গেলে পরের দিন গো, সাজে ফুটে ঝিঙা ফুল সকালে মলিন। ঝিঙা ফুল লীল জাতি কুল গো, ঝিঙা ফুল লীল জাতি কুল গো, ঝিঙা ফুল লীল জাতি কুল। মনে করি আসাম যাব জোড়া পাকা টানাইব, মনে করি আসাম যাব জোড়া পাকা টানাইব। আসামে যে সাহেব দিল তোর কোদালের কাম, তুয়ার লীল জাতি কুল রে বাঁশির গানে। ঝিঙা ফুলে লীল জাতি কুল গো, ঝিঙা ফুলে লীল জাতি কুল। ঝিঙা ফুলে লীল জাতি কুল গো, ঝিঙা ফুলে লীল জাতি কুল। মনে করি আসাম যাব জোড়া পাকা টানাইব, মনে করি আসাম যাব জোড়া পাকা টানাইব। আসামে যে সাহেব দিল তোর কোদালের কাম,
তুয়ার লীল জাতি কুল রে বাঁশির গানে ঝিঙা ফুল লীল জাতি কুল গো ঝিঙা ফুল লীল জাতি কুল ঝিঙা ফুল কাকুর ফুল দেনা গাতি মোকে ঝিঙা ফুল কাকুর ফুল দেনা গাতি মোকে আর সকাল হলে দেখা করবো তোকে সাজে ফুটে ঝিঙা ফুল সকাল মলিন গো সাজে ফুটে ঝিঙা ফুল সকাল মলিন আজ বন্ধা ছাড়ে গেলে পরের দিন গো সাজে ফুটে ঝিঙা ফুল সকাল মলিন গো সাজে ফুটে ঝিঙা ফুল সকাল মলিন গো সাজে ফুটে ঝিঙা ফুল সকাল মলিন গো। লোকগীতি শুনলাম শিল্পী অংশুমান রায়। प्रधानमंत्री किसान मान धन योजना मिलेगा पेंशन का सहारा कृषक न होगा बेसहारा जुड़ेगा खुशियों से नाता कटेगा सुख से बुढ़ापा सुरक्षित होगा अन्नदाता सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से 3,000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रूपए से 200 रूपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं। 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निःशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना अन्नदाता के परिश्रम को संबल पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय भारत सरकार द्वारा जनहित में जारी। এখন শুনবেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। বন্ধুরা, আজ আমরা এসেছি রানীনগর 2 নম্বর ব্লকের গোধনপাড়া গ্রামে। আর এই গ্রামে এসেই আমরা পেয়েছি এই গ্রামেরই কয়েকজন কৃষক বন্ধুকে। আসুন পরিচয় করি। আপনার নাম? আবুল কালাম। আবুল কালাম, হ্যাঁ। আপনার নাম কি? আনোয়ার হোসেন শেখ। আনোয়ার হোসেন শেখ। তো আপনার জমি কতটা আছে? জমি এখন 4-5 বিঘা হবে, বন্ধু টন্ধু করলে এক কথায়। মানে নিজের জমি কতটা? নিজের জমি 2 বিঘা মতন হবে। 2 বিঘা জমি। আর মানে লিজ নিয়েছেন নাকি? বন্ধক নিয়ে? বন্ধক। সেটা কতটা আছে? বিঘা 4 মতো। তার মানে মোটামুটি 6-7 বিঘে ওরকম জমি চাষ করেন। তো এই 6-7 বিঘা জমিতে কি কি চাষ করেন? আপাতত এখন লঙ্কা আছে, কালাই আছে, আর কুত্তে কালাই আছে, আর আপাতত ধান আছে, আর রায় খানিকটা আছে। ধান তো মানে ওঠার মধ্যে। ওঠার মুখে। আপনার কতটা আছে? আমার বিঘা 1.5 জমি, জমি বেশি নাই। 1.5 বিঘা জমি। তো এই 1.5 বিঘা জমিতে মোটামুটি সেচের কি ব্যবস্থা আছে? সেচের ব্যবস্থা শ্যালো মেশিন আছে। মানে সব জমিতে? হ্যাঁ, ওই 1.5 বিঘা জমির উপরে শ্যালো মেশিন আছে, মেশিন ভিড়ানো হয়েছে, ওই আবাদ করি। তার মানে আপনি মানে বছরে 3টে ফসলই পান নাকি? 3টে করা যায় না, 2টা করতে হয়। তো এখন কি কি আছে জমিতে আপনার? আমার জমিতে তো বললাম বেগুন আছে, লঙ্কা আর ধান, আর আপাতত কুত্তে কালাই। বেগুনটা কি জাতের লাগিয়েছিল? বেগুনটা বলতে গেলে চায়না বেগুন। কি চায়না বেগুন? এটা কিরকম ফলন হয়? কেমন ফলন বলতে গেলে আর কিরকম, আর সবজি আবাদের আর কি বলবো, ফলন হাটে দিন আইলে পরে হয়তো 2 মণ করে উঠলো। 2 মণ করে। মানে এই বেগুনটা উঠবে কখন? উঠছে তো, এখন উঠছে। এখন উঠতে লাগবে। তো লাগিয়েছিলেন কখন এটা? ভাদ্র মাসের দিকে, এই শ্রাবণ ভাদ্র মাসে হবে। ভাদ্র মাসের দিকে লাগিয়েছিলেন? কতটা জায়গা? 2 কাঠায়। তো এটা কি গত বছর লাগিয়েছিলেন বেগুন? লাগাই তো প্রতি বছরই। প্রতি বছর লাগান? প্রতি বছর কি মানে একই জাত লাগান নাকি? এ তো যখন যেরকম পারলাম সুযোগে তখন সেরকম লাগাইলাম। তো গত বছর কেমন মানে খরচ হয়েছিল কেমন আপনার? খরচা মিনিমাম বেগুন ধারেতে 2 কাঠা জমিতে কম করে হলে 1,000 টাকা খরচা হবে। 4,000 টাকা। আর আপনার বিক্রি করেছেন কত? বাড়িতে খাইয়ে দেয় তো 4,000 হবে, নাহলে 5,000 হবে। বাড়িতে খাইয়ে দে বিক্রি হয়। বিক্রি হয়? 4,000 খরচ করে যেন 4,000-ই উঠলো নাকি? লাভটা কি হলো আপনার? লাভ বলতে গেলে বাড়িতে খাই কাটাই লাভ। খেলেন ওটাই লাভ? ওটাই লাভ। আমরা আরেকজন কৃষক বন্ধুকে পেয়েছি। আপনার নাম? চমৎকার মণ্ডল। চমৎকার মণ্ডল। আপনার এখন বয়স কত? আমার বয়স 75 হয়ে গেছে।
তো এই 75 বছর বয়স তো হলো এখন, তাহলে এই বয়সে এখনো চাষাবাদ করে যান নাকি? হ্যাঁ, আমি চাষাবাদ মানে এখনো জমি জায়গা দেখাশোনা করেন? লেবার দিয়ে করান। হ্যাঁ। তো আগে আপনি কেমন দেখেছিলেন যে জমিতে ফসল কেমন হতো আর এখন কেমন হচ্ছে, এটা একটু বলতে পারবেন যে এখন? এখন মোটামুটি সার মাটি দিলে খারাপ হচ্ছে না, ভালোই হচ্ছে। আগে যখন ছোটবেলায় ছিলেন তখন অত দূর ফসল ফলাইতে পারিনি আমরা। এখন ফসলটা এখন বেশি ফলাচ্ছে। তখন তো মনে হয় বছরে কি একটা দুটো ফসল পেতেন? হ্যাঁ, এখন 3টে ফসল পাওয়া যায়। 3টে পাওয়া যায়। মানে সেচ ব্যবস্থা আছে আপনার? আছে, সেচ ব্যবস্থা আছে, শ্যালো আছে, শ্যালো আছে, পাশে ডিপ আছে। তার মানে বছরে এখন আপনারা 3টে ফসল পান? 3টে ফসল পান। তো কি কি লাগান আপনার? আমি ধান লাগাই, মসুর লাগাই, গম লাগাই, বেগুন, মরিচ, সবজি। হ্যাঁ, সব রকম। জমিটা একটু বেশি, তো সব রকমের ফসল, সব রকমের ফসল। মানে এই জমি জায়গার উপরে, জমি জায়গার উপরে সংসার আমার চলছে। তো বাড়িতে তো দেখছি আপনার গরুও আছে। গরু আছে নাকি? হ্যাঁ, গরু আছে। গরুগুলো কি জাতের এই যে গরুগুলো? গরু আছে, জার্সি আছে, হরিয়ানা আছে, এসব গরু আছে। এটা কি কবে থেকে গরুটা পুষছেন? কবে থেকে? গরু 2 বছর থেকে পুষছে। 2 বছর থেকে পুষছেন? হ্যাঁ। এখন গরুতে কতগুলোতে দুধ হয়? দুধ আমার 4টে গরু 35-40 কেজি করে হচ্ছে ডেলি। 35-40, মানে দুবেলায় হয়? দুবেলায়। তো কি করেন দুধটা? সমিতি দিদি। সমিতি আছে, মানে ভাগীরথী নাকি? না, আপনার ভাগীরথী যায়। গরুকে মানে খাওয়া দাওয়া কখন করেন, কিভাবে করেন? গরু আমরা নিজেরাই খাওয়াই, আমাদের মেয়েছেলে কোনো নাই, মেয়েছেলেবিলাতেও খাওয়াই আমাদের গরু। সবাই মিলে দেখাশোনা একটু একটু করতে হয়, যে রাখাল কিষণ থাকে, ওরাও দেখে। তো খাওয়ার জন্য কি সবুজ ঘাস কিছু চাষ করেন? হ্যাঁ, জব বুনি। হ্যাঁ, গহমা বুনি, এসব হয়। তার মানে এই গরু থেকেও কিছু মানে আমদানি হয়? গোবরের সারটা হয়। গোবর সারটা হয়, মানে এটা জমিতে ব্যবহার করি। বাহ। আর পুকুর টুকুর কিছু আছে নাকি? পুকুর নাই আমার। পুকুর নেই? তার মানে গরু আর আপনার জমি জায়গা। মানে 8 মাস পান? 8 মাস পাই। আর তারপরে বাচ্চাটা কত দিনের হয়? বাচ্চাটা গাভিন হয় 9 মাস পর বাচ্চা, মানে 1-2 মাস পরেই বাচ্চাটা হয়ে যায়। এই তো 5-6 মাস করে গাভিন হয়ে গেছে, এখনো দুধ দিচ্ছে। 5-6 মাস, আর 3 মাস পরে আবার বাচ্চা দেবে। তো ওই 8 মাস নেওয়ার পরে বন্ধ করে দেন নাকি? বন্ধ করিনি, এখনো একটা বন্ধ করে দিয়েছি, আর 3টে হচ্ছে এখন। হ্যাঁ। শুধু কি শঙ্কর জাতেরই গাই আছে? হ্যাঁ, আমার বাড়িতে মানে দেশি কিছু? দেশি আমার বাড়িতে গরু নেই। কেন দেশিটা বন্ধ করে দিলেন? দুধ কম। এগুলো থেকে দুধ বেশি হয়? বেশি হয় দুধ। বাছুরগুলো কি করেন? বিক্রি করে দেন? না, সেখান থেকেও কিছু ভালোই হয় সেখানে। বেশ, আপনার চাষবাস সম্পর্কে এবং আপনার গরু পালন সম্পর্কে আমরা অনেক কথাই জানলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং আমাদের যারা কৃষক বন্ধু যারা রয়েছেন তাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। কি নাম আপনার? আমার নাম রবি কর্মকার। রবি কর্মকার। আপনার নাম কি? রীতিশা মণ্ডল। রীতিশা মণ্ডল। তো তোমাদের কতগুলো গরু আছে? আমাদের বাড়িতে 5টা গরু আছে, এমনি বড় গরু, আর 2টো গরুর গাভীন বাচ্চা হবে। ছাইমায়ে কতগুলো? ছাইমায়ে এখন 5টাই আছে। ছাইমায়ে 5টা আছে। আপনার কটা আছে? আমার 4টে আছে, বড় গরু আর 2টো বাচ্চা। আচ্ছা, কি জাতের গরু? আমার 2টো জার্সি আছে আর 2টো হলস্টেন আছে। 2টো জার্সি আর 2টো হলস্টেন। 5টা তো কি জাতের গরু? গরুগুলো কি? 2টো জার্সি গরু, ওই 2টো দুধ দেয়, আর এমনি গরু আছে, অতটা বড় নয়, বাচ্চা মতন। সবই কি জার্সি নাকি? সবই জার্সি। তার মধ্যে 2টোতে দুধ দেয়? হ্যাঁ। কত করে দুধ দেয়? একবার 8 কেজি করে দুধ দেয় 2টোতে। দুবেলা দুধ দেয় নাকি? হ্যাঁ, দুবেলাতেই দুধ দেয়। দুবেলাতে কত করে দুধ দেয়? সেই সকালবেলায় মনে করুন 16 কেজি দিল হয়তো 2টোতে মিলিয়ে, আর বিকেলবেলায় যখন দুধ দেয় সন্ধ্যাবেলার দিকে একটু কম হয় তার থেকে। কি করো সেই দুধগুলো? সেই দুধগুলো হয়তো ঘরে কিছু রেখে 1 কেজি 1.5 কেজি রেখে মানে ঘোষকে দিয়ে দিই, বিক্রি করে দিই। মানে বাড়ি থেকে এসে নিয়ে যায়? হ্যাঁ, আমাদের বাড়িতে এমনি ঘোষ গায়ে দোয়াতে আসে, দিয়ে হয়তো ঘরে খাওয়ার জন্য আমার বাচ্চা ছেলে আছে তার জন্য রেখে 1 কেজি 1.5 কেজি রেখে দিয়ে ঘোষকে দিয়ে দিই। কত করে দেয় দাম? ওরা দেয় 25 টাকা 28 টাকা এরকম দেয়। 25 টাকা 28 টাকা কিলো। আপনার কতটা হয়? কটায় দুধ দিচ্ছে আপনার? 2টো গরু গাভিন আছে 9 মাস, আর 2টো গরুই দুধ দেয়। একটাই আপনার সকালের দিকে 11 কেজি দেয়, একটা 8 কেজি দেয়,
আর ও বেলায় একটা 4 কেজি দেয়, একটা 5 কেজি দেয়। এই যে গরুগুলো গাভীন আছে যেগুলো, সেগুলো কি দুধ দিচ্ছে এখন? না, বন্ধ করে দিচ্ছে না এখন। 9 মাসে মোটামুটি এখন 9 মাস চলছে, এবার বাচ্চা দেবে ওরা। বাচ্চা দেবে, তার মানে কতদিন দুধ দেয় ওগুলো? দুধ আপনার ওই কবে ছেড়েছে এই দুধ? দুধ ছেড়েছি আমি 8 মাসে ছেড়েছি, মানে 2.5 মাস মতন ছাড়া হয়েছে দুটো, আর দুটো দিচ্ছে। দুটোই দিচ্ছে, মানে মানে অনেক দিনই তো দুধ দিয়েছেন নাকি? হ্যাঁ, অনেক দিন। এটা খাওয়ার পরিমাণের চাপে হয়। খাবারটা যদি ভালো দেয়, সবজি কাঁচা খাবার, তাহলে দুধটা একটু ভালোই হয়, মানে বেশি দিন দেয়। বেশি দিন। তো খাবারটা কি ব্যবহার করেন আপনারা? খাবারটা আমি মাঠে আপনার কাটা দরুনে ভুট্টো গামা এসব কিনে নিয়ে আসি, তারপরে বাজার থেকে খোল, তারপরে ভুট্টোর আঠা এসব দিই, খুদের ভাত এগুলা দিই, তাহলে শরীরটাও ভালো থাকে, আবার দুধটাও একটু ভালো পাওয়া যায়। বেশ, আপনাদের গোপালন সম্পর্কে আমরা অনেক কথাই শুনলাম, এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধুদের তরফ থেকে ধন্যবাদ। নমস্কার। এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।